নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে বাস্কারভিলদের শিকারী কুকুর গল্পটার ১১তম পর্ব আজ পড়ছি। আগেকার পরিচ্ছেদে আমার ব্যক্তিগত ডায়েরি থেকে যে উদ্ধৃতি দিয়েছি তাতে আমার কাহিনী ১৮ই অক্টোবর পর্যন্ত এসেছে। এর পরের এই আশ্চর্য ঘটনাপ্রবাহ দ্রুত পরিণতির দিকে যেতে থাকে। সে পরিণতি অতি ভয়াবহ। এর পরের কটা দিনের কথা আমার মনে থেকে কখনো মুছে যাবে না। তাই তখনকার খুব গুরুতর তত্ত্ব নির্ণয় করি। তার একটা হলো এই যে, কুম্বর ট্রেসির মিসেস লরা লায়ন্স স্যার চার্লসকে চিঠি লিখে এমন একটা সময়ে আর এমন একটা জায়গায় তার সঙ্গে দেখা করা ঠিক করেছিলেন, যে জায়গায় আর যে সময়ে পরে তার মৃত্যু ঘটেছিল। অপরটা হচ্ছে এই যে, প্রান্তরের যে লোকটা লুকিয়ে আছে তাকে পাহাড়ের গায়ের পাথরের ঘরগুলোর কোনো একটার মধ্যে পাওয়া যাবে। তার পরের দিন থেকে আমার এই পরিচ্ছেদ শুরু হচ্ছে। তত্ত্ব দুটো হাতে আসায় আমার মনে হলো যে এই অন্ধকার রহস্যের উপর যদি আলো না ফেলতে পারি তবে আমার বুদ্ধিকে আর আমার সাহসকে দিক। গতরাত্রিতে ডাক্তার মর্টিমার তাস খেলার জন্য অনেকক্ষণ ছিলেন বলে তখন আর মিসেস লায়ন্সের খবরটা স্যার হেনরিকে বলা হয়নি। সকালবেলা খাবার সময় তাকে আমার আবিষ্কারের কথা জানালাম। আমার সঙ্গে তিনি কুম্বর ট্রেসিতে যাবেন কিনা তাও জানতে চাইলাম। প্রথমে তিনি খুব আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু পরে বিবেচনা করে মনে হলো যে আমি একা গেলেই বেশি ভালো হবে। বেশি গোটা করে গেলে খবর বের করা শক্ত হতে পারে। কাজেই স্যার হেনরিকে একা ফেলে তার জন্য বিবেকের একটু দংশন অনুভব করলাম। গাড়ি চড়ে অনুসন্ধানে বেরোলাম। কুম্বর ট্রেসিতে পৌঁছে পার্কিন্সে গোড়া খুলতে গেলে আমি যাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি সেই মহিলার খোঁজ করতে লাগলাম। তার বাড়ি বের করতে কোনো অসুবিধে হলো না। গ্রামের মাঝখানে বেশ সাজানো গুছানো ঘরগুলি। বেশি কায়দাকেতা না করে একজন দাসী আমাকে ভিতরে নিয়ে গেল। ঘরে একটি মহিলা একটা রেমিংটন টাইপরাইটারের সামনে বসেছিলেন। আমি ঢুকতেই তিনি সুন্দর অভ্যর্থনার হাসি এসে লাফিয়ে উঠে পড়লেন। কিন্তু যখন তিনি দেখলেন যে আমি একজন অচেনা লোক, তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বসে পড়ে জানতে চাইলেন আমি কি চাই। মিসেস লায়ন্সকে দেখে প্রথমে ধারণা হলো যে মহিলা অপরূপ সুন্দরী। তার চোখে আর চুলে নতুন পাতার মতো তাম্রাব দীপ্তি, গাল দুটিতে অনির্বচনীয় গোলাপি আভা, যে কোমল ছটা দেখা যায় গোলাপ ফুলের বুকের কাছটিতে। গালে অবশ্য মেছে তার দাগ, তবু বলবো যে দেখলেই প্রথমে মনে হবে অপরূপ রূপসী এই মহিলা। কিন্তু তারপরেই সমালোচনার ভাব জাগে। মুখখানায় যেন সূক্ষ্ম একটা কিছু খুঁত রয়েছে, একটা কর্কশ ভাব, একটু যেন কঠোরতা। বোধ হয় চোখ দুটিতে, ঠোঁটে একটু শিথিলতা, যাতে ঠোঁট দুটির সৌন্দর্য নষ্ট হয়েছে। এসব অবশ্য পরে মনে হলো। উপস্থিত আমার চেতন মন শুধু বুঝলো যে আমি একজন পরমা সুন্দরী মহিলার সামনে এসে পড়েছি, আর তিনি আমার আগমনের কারণ জানতে চাইছেন। মুহূর্ত আগে পর্যন্ত আমি ঠিক বুঝতে পারিনি যে আমায় কাজটা কত সাবধানে করতে হবে। আমি বললাম, আপনার বাবাকে আমি জানি। ভূমিকাটা হলো একেবারে বাজে। তিনি সেটা আমাকে জানিয়ে দিলেন। তিনি বললেন, বাবাতে আর আমাতে কোনো সম্পর্ক নেই। তার কোনো দ্বার জানি না আমি। তার বন্ধুরা আমার কেউ নয়। স্বর্গীয় স্যার চার্লস বাস্কারভিল আর অন্য কয়েকজন দয়ালু ভদ্রলোক না থাকলে আমি উপোস করে মরতুম। আমার বাবা গ্রাহ্যও করতেন না। মৃত স্যার চার্লস সম্বন্ধেই আপনার সঙ্গে দেখা করতে এসেছি আমি। মহিলার মুখের দাগগুলো যেন ফুলে উঠল। তার বিষয়ে আমি আবার কি বলবো। বেশ ঘাবড়ে গেছেন, এমনভাবে তার হাতের আঙ্গুলগুলো টাইপরাইটারের চাবিগুলোর উপর ফেলতে লাগলো। আপনি তাকে চিনতেন নয় কি? বলেছিই তো যে তার দয়ার জন্য আমি তার কাছে যথেষ্ট ঋণী। এই যে আমি আমার নিজের খরচ চালাতে পারছি, তিনি আমার দুর্দশা দেখে দয়া করেছিলেন বলেই সেটা অনেকাংশে সম্ভব হয়েছে। আপনি তাকে চিঠি লিখতেন কি? মহিলাটি চট করে মুখ তুলে চাইলেন। লালচে বাদামি চোখ দুটি রাগে চকচক করছে। জাজালো গলায় তিনি বললেন, এসব প্রশ্নের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটা প্রকাশ্য কেলেঙ্কারি হতে না দেওয়া। ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাওয়ার চাইতে এখানেই কথাগুলো জিজ্ঞাসা করে নেওয়া ভালো। তিনি চুপ করে গেলেন। তার মুখ সাদা হয়ে গেল। খানিক বাদে তিনি চোখ তুললেন। দারণে একটা বেপরোয়া অবাধ্যতার ভাব। তিনি বললেন, বেশ, আমি জবাব দেব। আপনার প্রশ্ন কি? তার চার্লসের সঙ্গে আপনার পত্রালাপ ছিল? অবশ্যই আমি দুই একবার তার সহৃদয়তা আর উদারতার জন্য ধন্যবাদ দিয়ে তাকে চিঠি লিখেছি। ওসব চিঠির তারিখ আপনার কাছে আছে? না। কখনো আপনি তার সঙ্গে দেখা করেছেন? হ্যাঁ, দুই একবার।
যখন তিনি এই গ্রামে এসেছেন তখন তিনি ডাক পেটানো মোটেই পছন্দ করতেন না, ভালো কাজও গোপনে করতেন। আপনি যদি তার সঙ্গে দেখাও না করে থাকেন, চিঠিও কদাচিৎ লিখে থাকেন, তাহলে তিনি আপনার অবস্থার কথা এতটা কি করে জানলেন, যাতে আপনাকে সাহায্য করতে পারলেন? তিনি খুব তৎপরতার সঙ্গে আমার এই সমস্যার সমাধান করেছিলেন। কয়েকজন ভদ্রলোক আছেন যারা আমার দুঃখের ইতিহাস জানেন, তারা একজোট হয়ে আমাকে সাহায্য করতেন। তাদের একজন হচ্ছেন স্যার চার্লসের প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু মিস্টার স্টেপলটন। তিনি খুবই দয়ালু লোক। তারই কাছে স্যার চার্লস আমার কথা শোনেন। আমি আগেই শুনেছিলাম যে স্যার চার্লস বাস্কারভিল মিস্টার স্টেপলটনের মারফত কয়েকবার একে টাকা পাঠিয়েছিলেন, কাজেই মহিলাটির কথাগুলি মিথ্যা নয়। তারপর আমি বললাম, আপনি কখনো আপনার সঙ্গে দেখা করবার জন্য স্যার চার্লসকে লিখেছিলেন? মিসেস লায়ন্স আবার রাগে লাল হয়ে উঠলেন। দেখুন মশাই, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মাফ করবেন, কিন্তু প্রশ্নটি আমি আবার করতে বাধ্য। স্যার চার্লসের মৃত্যুর দিনেও নয়। মুখের রক্ত নিমিষে মিলিয়ে গেল, মুখখানা মরার মতো হয়ে গেল মহিলার। তার শুকনো ঠোঁটে না শব্দ বেরোলো না, তবে কথাটা শোনা না গেলেও যেন ফুটে উঠল। আমি বললাম, তাহলে আপনার স্মৃতিশক্তি আপনাকে ছলনা করছে নিশ্চয়। আপনার চিঠির কানেকটা আমি বলতে পারি। তাতে ছিল, যেহেতু আপনি একজন ভদ্রলোক, তাই দয়া করে চিঠিখানা পুড়িয়ে ফেলবেন আর 10টার সময় গেটের কাছে আসবেন। মনে হলো তার মূর্ছার উপক্রম হয়েছে, কিন্তু প্রবল চেষ্টায় তিনি নিজেকে সামনে নিলেন। তারপর রুদ্ধশ্বাসে বললেন, তবে কি জগতে ভদ্রলোক বলে কেউ নেই? আপনি স্যার চার্লসের প্রতি অবিচার করছেন। তিনি চিঠিখানা পুড়িয়েছিলেন ঠিকই, কিন্তু পুড়ে গেলেও কখনো কখনো চিঠি পড়া যেতে পারে। আপনি এবার স্বীকার করবেন তো যে চিঠিটা আপনিই লিখেছিলেন? তিনি চেঁচিয়ে বললেন, হ্যাঁ, আমি লিখেছিলাম। তারপর তার হৃদয় থেকে যেন কথার একটা বন্যা বেরিয়ে এলো। ওটা আমারই লেখা। সে কথা কেন স্বীকার করব না? তাতে লজ্জা পাবার কিছু ছিল না। আমি তার কাছে সাহায্য চেয়েছিলাম। একবার দেখা পেলেই সাহায্য পাবো, এই বিশ্বাসে তাকে দেখা দিতে বলেছিলাম। কিন্তু ওরকম সময়ে কেননা আমি মাত্র তখনই জানতে পেরেছিলাম যে তিনি পরদিনই লন্ডনে চলে যাবেন আর হয়তো কয়েক মাস বাইরে থাকবেন। কয়েকটা কারণে আমি এর আগে সেখানে পৌঁছতে পারলাম না। আচ্ছা, তাহলে বাড়িতে দেখা না করে বাগানে নির্জনে সাক্ষাৎ কেন? একা একটি স্ত্রীলোকের ওই সময় একজন অবিবাহিত ব্যক্তির ঘরে যাওয়া ভালো দেখাতো কি? বেশ, ওখানে আপনার যাবার পর কি হলো? আমি তো যাইনি। মিসেস লায়ন্স, না, আমি সব কিছু পবিত্র বস্তুর নামে শপথ করে একথা বলছি। আমি মোটেই সেখানে যাইনি, কারণ একটা বাধা পড়ে গিয়েছিল। সেটা কি? সেটা একটা ব্যক্তিগত ব্যাপার, বলতে পারবো না। যাই হোক, আপনি স্বীকার করছেন যে সময়ে আর সেখানে স্যার চার্লস মারা যান, ঠিক সেই সময়ে আর সেইখানে তার সঙ্গে দেখা করবার জন্য আপনি ব্যবস্থা মতো সেখানে যাননি, এই তো কথা? সেটাই সত্য কথা। বারবার ঘুরিয়ে প্রশ্ন করেও আমি আর এর ওদিকে যেতে পারলাম না। এই দীর্ঘ সাক্ষাৎকারে কোনো সমস্যার মীমাংসা হলো না দেখে আমি উঠতে উঠতে বললাম, আপনি যা যা জানেন তার সবটা একেবারে খোলাখুলিভাবে আমাকে না বলে একটা গুরুতর ঝুঁকি নিচ্ছেন আর নিজেকে বেকায়দার মধ্যে এনে ফেলছেন বলছি। যদি আমাকে পুলিশ ডাকতে হয়, তখন দেখবেন আপনাকে কত বেশি নাকাল হতে হবে। যদি নির্দোষ হন, তবে কেন প্রথমে স্যার চার্লসকে সেই চিঠি লেখবার কথা অস্বীকার করলেন? কেননা আমার ভয় ছিল যে সেই কথাটা থেকে একটা মিথ্যে ধারণার উৎপত্তি হতে পারে, এমনকি হয়তো একটা কেলেঙ্কারির মধ্যেও জড়িয়ে পড়তে পারি। আর চিঠিখানা নষ্ট করে ফেলবার জন্য স্যার চার্লসকে অত চাপ দিচ্ছিলেন কেন? চিঠিখানা পড়ে থাকলে সে কারণটা জানা আছে আপনার। চিঠির সবটা আমি পড়েছি, এমন কথা আমি বলিনি। শুধু পুনশ্চটুকু পড়েছি বললাম তো। চিঠিখানাকে পড়ানো হয়েছিল, আর সবটুকু পড়া যায়নি। আবার আপনাকে জিজ্ঞাসা করি, স্যার চার্লস তার মৃত্যুদিনে যে চিঠি পেয়েছিলেন, সেখানা নষ্ট করবার জন্য আপনার এত আগ্রহ ছিল কেন? ব্যাপারটা বড়ই গোপনীয়। তাই জন্যই তো প্রকাশ্যে সেটার তদন্ত না হওয়া আরও বাঞ্ছনীয়। তবে আপনাকে বলি, আমার দুঃখের ইতিহাস শুনে থাকলে আপনি জানেন যে আমি হঠকারিতা করে বিবাহ করেছিলাম, আর তার জন্য আমার পরিতাপের অনেক কারণ আছে। এইটুকুই আমি শুনেছি। যে স্বামীকে আমি একান্ত ঘৃণা করি, তার ক্রমাগত উৎপীড়নে আমার জীবন বিষিয়ে গিয়েছে, অথচ আইন তার পক্ষে। তাই যে কোনো দিন সে আমাকে তার সঙ্গে বাস করতে বাধ্য করতে পারে। যে সময়ে আমি স্যার চার্লসকে চিঠিখানা লিখি, তখন আমি খবর পেয়েছিলাম যে কিছু টাকা খরচ করতে পারলে আমার মুক্তি পাবার একটা সম্ভাবনা আছে। এটা আমার পক্ষে একটা মস্ত বড় কথা। আমার মনের শান্তি, সুখ, আত্মসম্মান সবই এর উপর নির্ভর করে। আমি স্যার চার্লসের উদারতার কথা জানতুম, তাই মনে করলুম যে আমার নিজের মুখে কথাটা শুনলে তিনি আমাকে সাহায্য করবেন। তাহলে জাননি কেন? কারণ এর মধ্যে আমি অন্য জায়গা থেকে সাহায্য পেয়ে গেলুম। তাহলে স্যার চার্লসকে সেই কথাটা জানিয়ে চিঠি লেখেননি কেন? তাই করতুম যদি পরদিন সকালের খবরের কাগজে তার মৃত্যু সংবাদ না দেখতুম। মহিলাটির উত্তরগুলোর মধ্যে বেশ একটা সঙ্গতি ছিল।
আরও প্রশ্ন করেও সেগুলোতে কোনো ফাঁক বের করতে পারলাম না। শুধু এইটুকুই যাচাই করা যেতে পারত যে সত্যিই স্যার চার্লসের মৃত্যুর কাছাকাছি সময়ে ইনি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন কিনা। বাস্কারভিল হলে গিয়ে থাকলেও সে কথা অস্বীকার করতে ইনি সাহস পাবেন এটা সম্ভব নয়, কেননা সেখানে যেতে হলে নিশ্চয় গাড়ি ভাড়া করতে হয়েছিল, আর সেখান থেকে কুম্ভস্টেসিতে ফিরে আসতে মধ্যরাত্রি পেরিয়ে গিয়েছিল নিশ্চয়। এরকম একটা অভিযান গোপন রাখা যায় না, কাজেই খুব সম্ভব তিনি সবটা না হলেও খানিকটা সত্য কথাই বলেছেন। আমি বিফল মনোরথ আর নিরুৎসাহ হয়ে বেরিয়ে এলাম। এই কাজে আমি যে পথেই যেতে চাই তাতেই যেন শেষ পর্যন্ত একটা দেওয়াল এসে ঠেকে যায়। এবারও তাই হলো। তবে মহিলাটির মুখ আর ধরন ধারণের কথা যতই ভাবতে লাগলাম ততই সন্দেহ হতে লাগলো যে আমার কাছ থেকে কী যেন একটা দিনে লুকোচ্ছেন। কেন তিনি অত বিবর্ণ হয়ে গেলেন? জোর করে সব কথা আদায় না করা পর্যন্ত কেন কথা অস্বীকার করলেন? কেন তিনি স্যার চার্লসের মৃত্যুর পরেও কোনো কথা বলেননি? নিশ্চয় এর কারণগুলো যত সোজা বলে তিনি আমাকে বোঝাতে চেয়েছেন তত সোজা নয়। উপস্থিত আমি আর এই দিকটাতে অগ্রসর হতে পারছি না। এখন প্রান্তরে পাথরের কুটুরিগুলোর মধ্যে রহস্যের যে সূত্রটি খুঁজব সেই দিকেই মন দিতে হবে। সেই দিকটাও আবার একেবারেই অনিশ্চিত। গাড়ি করে ফিরে যেতে যেতে পাহাড়ের পর পাহাড়ের গায়ে সেকালের মানুষদের সেই বসতিগুলি দেখতে দেখতে এই কথাটা আমি বুঝতে পারলাম। ব্যারিমোর শুধুমাত্র বলেছিল যে সেই অচেনা লোকটি এই পরিত্যক্ত কুটুরিগুলির একটাতে থাকে, আর এই প্রান্তর জুড়ে ছড়িয়ে রয়েছে সেরকম শত শত কুটির। অবশ্য আমার যা অভিজ্ঞতা তা থেকে এই হদিশ পাই যে লোকটিকে যখন ব্ল্যাক টিলার মাথায় দেখা গিয়েছিল তখন সেটাকে কেন্দ্র করেই আমার খোঁজ করা উচিত। সেইখান থেকে চারদিকে যত কুটির প্রান্তরে আছে সব খুঁজে দেখব আমি, যতক্ষণ না ঠিক কুটিরটা পাই। লোকটি তার ভেতরে থাকলে সে কে আর কেন এতকাল আমাদের পেছনে লেগে রয়েছে সে কথাটা দরকার হলে রিভলভার দেখিয়ে তার নিজের মুখ থেকে জেনে নেব। রিজেন্ট স্ট্রিটের ভিড়ের মধ্যে সে আমাদের ফাঁকি দিতে পেরেছিল, কিন্তু নির্জন প্রান্তরে সেই কাজটি করতে গেলে সে দাদায় পড়ে যাবে। আর যদি কুটুরিটা খুঁজে পাই কিন্তু লোকটি তখন সেখানে না থাকে তাহলে যত দেরিই হোক না কেন আমি তার ফিরে আসা পর্যন্ত সেখানে উৎপেতে থাকব। হোমস তাকে লন্ডনে ধরতে পারেননি। আমার গুরু যে কাজে বিফল হয়েছেন, আমি যদি সেই কাজটা করতে পারি তাহলে সেটা বাস্তবিক আমার পক্ষে একটা গৌরবের ব্যাপার হবে। এই অনুসন্ধানের ব্যাপারে ভাগ্য বারবার আমাদের প্রতিকূল হয়েছে, কিন্তু শেষে এখন অনুকূল হলো। যিনি এই সৌভাগ্যের দূত হয়ে এলেন তিনি আর কেউ না, মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ড। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার উপরেই তার বাগানের গেট। সেইখানে তার পাকা গুফ আর লাল মুখ নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি খুশি মনে অস্বাভাবিকভাবে চেঁচিয়ে উঠলেন, আরে ডাক্তার ওয়াটসন যে, নমস্কার। গোড়াগুলোকে একটু বিশ্রাম দিন মশাই, আর ভেতরে এসে আমার সঙ্গে এক পাত্র পানীয় খেয়ে আমাকে অভিনন্দন জানিয়ে যান। লোকটি নিজের মেয়ের সঙ্গে যা ব্যবহার করেছেন সে কথা শুনে তার উপর আমার ভালো ধারণা মোটেই ছিল না, কিন্তু আমি ভাবছিলাম কি করে পারকিন্সকে গাড়িটা শুদ্ধ ফেরত পাঠানো যায়। তার পক্ষে সুযোগটা বেশ ভালো হলো। আমি নেমে পড়লাম আর তাকে বললাম স্যার হেনরিকে জানিয়ে দিতে যে রাত্রিতে খাওয়ার আগে হেঁটে বাড়ি ফিরব। এই বলে আমি ফ্র্যাঙ্কল্যান্ডের সঙ্গে তার খাবার করে গেলাম। খুশিতে ডগমগ হয়ে তিনি বললেন, আমার পক্ষে মশাই আজ একটা মস্ত দিন, আমার জীবনের একটা চিরস্মরণীয়। আজ আমার দুটো কাজ হাসিল হয়েছে। এই তল্লাটের লোকদের আমি শিক্ষা দিতে চাই যে আইন বলে একটা জিনিস আছে, আর আছে এমন একজন লোক যে আইনকে কুচিয়ে তুলতে ভয় পায় না। বুড়ো মিডলটনের বাগানের মাঝখানে একেবারে তার বুকের উপর দিয়ে তার সদর দরজার একেবারে হাত 50 দূরেই জনসাধারণের চলাচলের সত্ত্ব আমি বহাল করেছি। এইসব নবাব পুত্তরদের আমি শিখিয়ে দেব যে জনসাধারণের যেসব অধিকার তা এর খেয়াল খুশি মতো পায়ে তেতলাতে পারে না। গুল্লায় যাক বেটারা। তার উপর আবার আমি করেছি কি জানেন? ফার্নওয়ার্দি গ্রামের লোকেরা যেখানে চড়ুইবাতি করতে করতে যেত সেই বনটা বন্ধ করে দিয়েছি। হতচ্ছাড়া বেটারা যেন মনে করে সে সম্পত্তিতে অধিকার বলে কোনো কিছু নেই, তাই যেখানে যার জায়গায় খুশি সেখানেই তাদের ঠুঙ্গা আর শিশি বোতল নিয়ে গিয়ে পড়লেই হলো। দুটো মামলারই রায় বেরিয়েছে, আর দুটোই আমার পক্ষে। নিজেরই জমিতে বন্দুক চালাবার জন্য স্যার জন মোরল্যান্ডকে আমি একবার অনধিকার প্রবেশের দায়ে ফেলতে পেরেছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত এমন একটা সুদিন আমার আসেনি। সেটা কি ব্যাপার? বই থেকে সেটা দেখে নেবেন, তাতে লাভই হবে। ফ্র্যাঙ্কল্যান্ড বনাম মোরল্যান্ড, কুইন্স বেঞ্চ আদালত। এতে আমার 200 পাউন্ড খরচা হয়েছিল মশাই, কিন্তু হাকিম আমার পক্ষে রায় দিয়েছিলেন। এতে আপনার কোনো লাভ হয়েছিল কি? মোটেই না মশাই, কিচ্ছু না। এ ব্যাপারে আমার নিজের কোনো স্বার্থ ছিল না, এ কথা আমি গর্ব করে বলতে পারি।
শুধু জনসাধারণের প্রতি একটা কর্তব্যবোধ থেকে এসব কাজ করি আমি। যেমন ধরুন, ফার্নওয়ার্দির লোকেরা আজ রাতে নিশ্চয় আমার কুশপুতলিকা দাহ করবে। গতবার যখন তারা এরকম করে তখন আমি পুলিশকে এই অপমানজনক কাণ্ড বন্ধ করতে বলেছিলাম। কিন্তু এ জেলার পুলিশ বাহিনীর কেলেঙ্কারির কথা আর বলবেন না মশাই। তাদের থেকে যে সাহায্য আমার পাবার অধিকার আছে তা তারা দিতে চাইল না। আমি নালিশ করেছি ফ্র্যাঙ্কলিন বনাম মহারানী, মামলা চলেছে। তাতে ব্যাপারটা জনসাধারণের সামনে তুলে ধরা হবে। আমি পুলিশকে বলে রেখেছি যে আমার সঙ্গে দুর্ব্যবহারের জন্য পস্তাতে হবে তাদের। আর এর মধ্যেই আমার কথাটা ফলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কি করে। বৃদ্ধ খুব একটা সবজান্তা ভাব করলেন বিজ্ঞের মতো। কারণ যে কথা জানবার জন্য তারা মাথা কুটছে, কথা তাদের বলে দিতে পারি আমি, কিন্তু নচ্চার বেটাদের সাহায্য আমি কিছুতেই করব না। আমি ভাবছিলাম কি করে বুড়োর এই গালগল্পের হাত এড়িয়ে পালাতে পারি, কিন্তু এখন ইচ্ছে হলো যে আর একটু শুনি। এই গাগী বুড়োর উল্টো কিছু করবার স্বভাবটা আমি জানতাম, তাই মনে হলো যে আগ্রহ দেখালেই তিনি আবার তার গুপ্ত কথা বলবেন না। তাই আমি একটু গা ছাড়াভাবে বললাম, কোনো ফল পাকড়া ছুরির ব্যাপার নিশ্চয়। হ্যাঁ বৎস, অনেক বেশি গুরুতর ব্যাপার। প্রান্তরে সেই কয়েদির কথা হলে কি বলেন? আমি চমকে উঠলাম, বললাম সে কোথায়, তা আপনি জানেন, বলতে চান নাকি? ঠিক কোন জায়গায় তা হয়তো না জানতে পারি, কিন্তু একথা ঠিক যে তাকে ধরবার ব্যাপারে আমি পুলিশকে সাহায্য করতে পারি। আপনার কি কখনো মনে হয়নি যে ওই লোকটাকে ধরতে হলে দেখতে হবে তার খাবার কোথা থেকে আসে? তাই দিয়েই তো তাকে ধরা যায়। ভদ্রলোক সত্যি কথাটার খুব কাছাকাছি এসে পড়েছেন দেখে অস্বস্তি হতে লাগলো। বললাম, তা বটে, কিন্তু সে যে প্রান্তরেরই কোথাও আছে তা জানলেন কি করে? যে লোকটা তার খাবার পৌঁছে দেয় আমি তাকে সচক্ষে দেখেছি, তাই জানি। বেরিমোরের কথাটা মনে করে আমার বুকটা দমে গেল। এই হিংসুটে ফ্র্যাঙ্কলিনের কাজই হলো পরের হাড়িতে কাটি দেওয়া। এর কপ্পরে পড়া একটা গুরুতর ব্যাপার, কিন্তু তারপরের কথাটাতেই আমার মন থেকে একটা বোঝা নেমে গেল। শুনে আশ্চর্য হবেন যে তার খাবার নিয়ে যায় একটা বাচ্চা ছেলে। আমি রোজ ছাদ থেকে দূরবীন দিয়ে তাকে দেখি। সে রোজ একই পথ দিয়ে যায়, কয়েদিটার কাছে ছাড়া আর কার কাছে যেতে পারে মশাই? সত্যি একেই বলে বরাত। তবু আমি আগ্রহের ভাব একেবারে চেপে গেলাম। একটা বাচ্চা ছেলে? বেরিমোরও তো বলেছিল যে একটা ছোট ছেলেই সেই অজানা লোকটিকে যোগান দেয়। ফ্র্যাঙ্কলিন তাহলে দেবাত যে হদিশ পেয়ে গিয়েছেন সেটা কয়েদিন নয়, সে ওই লোকটির। এর থেকে সব জেনে নিতে পারলে আমার খুঁজবার সময়ও কষ্ট অনেকটা বেঁচে যায়। কিন্তু বিশ্বাস না করা আর কৌতূহল দেখানোই হবে আমার সবচেয়ে ভালো চাল। তাই আমি বললাম, আমি কিন্তু বলবো যে ছেলেটা প্রান্তরের কোনো মুষপালকের ছেলে, তার বাপের কাছে খাবার নিয়ে যায়, এটাই বেশি সম্ভব। এই সামান্য প্রতিবাদের বান করতেই সেই হামবড়া বুড়োর ভিতর থেকে যেন আগুন বেরিয়ে এলো। তার চোখ দুটো আমার দিকে চেয়ে যেন বিষ ডালতে লাগলো। পাকা গুফগুলি ক্রুদ্ধ বেড়ালের গুফের মতো কাড়া হয়ে উঠল। তাই নাকি স্যার? এই বলে তিনি বিস্তীর্ণ প্রান্তরের দিকে হাত দেখিয়ে বললেন, ওখানে ওই ব্ল্যাক টট টিলাটা দেখতে পাচ্ছেন? তার উপরে দেখতে পাচ্ছেন নিচু পাহাড়টা, যার মাথায় একটা কাটা জুব রয়েছে। সারা প্রান্তরের মধ্যে ওরকম নিচক পাতুরে জায়গা আর নেই। ওরকম একটা জায়গায় কোনো মোষপালক গিয়ে ডেরা বেঁধেছে, এইটাই সম্ভব হলো? আপনার কথাটা মশায় নেহাতি আজগুবি। আমি বিনীতভাবে বললাম, সব কথা না জেনে কথা বলা আমার ঠিক হয়নি। আমার বিনয়ে তিনি খুশি হয়ে আরও কিছু গোপন তথ্য ফাঁস করলেন। আপনি এটা নিশ্চিত জানবেন মশাই যে খুব ভালো কারণ না পেলে আমি আমার মত ঠিক করি না। আমি ছেলেটাকে তার বুচকা শুদ্ধ বারবার দেখছি, প্রতিদিন, কখনো বা দিনে 2 বার পর্যন্ত। দাঁড়ান, ডাক্তার ওয়াটসন, আমি কি চোখে ভুল দেখছি, নাকি ওই পাহাড়টার গায়ে সত্যিই কিছু নড়ছে? জিনিসটা কয়েক মাইল দূরে বটে, কিন্তু পাহাড়ে মেটমেটে সবুজ আর ধূসর রঙের মধ্যে ছোট্ট একটা কালো ফুটা আমি স্পষ্ট দেখতে পেলাম। চিৎকার করে চোটে উপরে উঠতে উঠতে ফ্র্যাঙ্কলিন বললেন, আসুন মশাই, চলে আসুন, নিজের চোখে দেখে ঠিক করুন। শিগগির ডাক্তার ওয়াটসন, শিগগির আসুন, ও পাহাড়ে উঠে ওপারে চলে যাবার আগেই আসুন। সত্যিই তাই, ওই তো ওখানে ছোট্ট একটা চোকরা এতটুকু একটা পুটলি কাঁধে নিয়ে ধীরে ধীরে পাহাড়ের চড়াই ভাঙছে। যখন সে পাহাড়ের মাথায় এলো তখন মরা নীল আকাশের গায়ে তার ছেঁড়া পোশাক পরা বিশ্রী দেহরেখা এক মুহূর্তের জন্য দেখতে পেলাম। সে চারদিকে একবার তাকালো। তার চালচলনে একটা লুকোচুরি ভাব, যেন সে অনুসরণের বয়ে ভীত। তারপর সে পাহাড়ের ওপারে অদৃশ্য হয়ে গেল। কি হলো, ঠিক বলেছিলুম কি না? খুবই ঠিক। ওই চোকরার একটা কিছু গোপন উদ্দেশ্য আছে, আর সে উদ্দেশ্যটা যে কি তা একটা আকাট গেয় চৌকিদারও আন্দাজ করতে পারে।
কিন্তু আমার থেকে তারা একটি কথাও পাবে না। আর ডাক্তার ওয়াটসন, আপনাকে আমি দিব্যি দিচ্ছি যে কথাটা গোপন রাখবেন, একটি কথাও বলবেন না, বুঝলেন? আপনি যা বলেন। আমার প্রতি তাদের আচরণ লজ্জাজনক, নিতান্তই লজ্জাজনক। ফ্র্যাঙ্কলিন বনাম মহারানী মামলার যখন ব্যাপারগুলো প্রকাশ পাবে, আমি বেশ দেখতে পাচ্ছি যে তখন সারা দেশে একটা ক্রোধের বন্যা বয়ে যাবে। কোনো কারণে আমি পুলিশকে এতটুকু সাহায্য করব না। সেই নচ্চার গেও বেটারা আমার মূর্তি না পুড়িয়ে যদি আমাকেই পোড়াতো, তাহলেও পুলিশে গ্রাহ্য করতো না। ও কি, আপনি চলে যাচ্ছেন নাকি? যেটুকু খাওয়া বাকি আছে সেটুকু শেষ করে যান। আজ আমার এমন আনন্দের দিন। কিন্তু আমি তার সব অনুরোধ এড়িয়ে গেলাম। তারপর তিনি আমার সঙ্গে বাড়ি পর্যন্ত হেঁটে যাবার ইচ্ছা জানালেন। তা থেকেও তাকে বিরত করলাম। যতক্ষণ তার নজর আমার উপর ছিল ততক্ষণ রাস্তা ধরে চললাম। তারপর প্রান্তরের ভিতর পা চালিয়ে চললাম সেই পাথুরে পাহাড়টার দিকে, যেটার উপর দিকে ছেলেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। সব কিছুই আমার অনুকূল ছিল। আমি সংকল্প করলাম যে ভাগ্য আমার হাতে যে সুযোগ এনে দিয়েছে, উৎসাহ বা অধ্যবসায়ের অভাবে আমি তাকে নষ্ট হতে দেব না। পাহাড়ের চূড়ায় পৌঁছতে পৌঁছতে সূর্য ততক্ষণে ডুবতে আরম্ভ করেছে। আমার নিচে লম্বা ডালু পাহাড়ের গা একদিকে সোনালি সবুজে, অন্যদিকে ধূসর চায় ডেকে গিয়েছে। দূরতম দিগন্তে একটা হালকা কুয়াশা নেমেছে। তার ভিতর থেকে ঠেলে বেরিয়ে এসেছে উদ্ভট চেহারার দুটো পাহাড়, বেলিবার আর বিনসেটর। বিপুল বিস্তারের মধ্যে কোথাও কোনো শব্দ নেই, কোথাও কিছু নড়ছে না। বড় একটা ছাই রঙের পাখি নীল আকাশে অনেক উঁচুতে উঠে যাচ্ছিল। উপর আকাশের প্রকাণ্ড খিলান, আর নিচে এই বিশাল মরুপাথর। এর মাঝখানে শুধু সে আর আমিও জীবিত প্রাণী। এই ঊষর দৃশ্য, এই নিঃসঙ্গতার অনুভূতি আর কাজটার রহস্য আর গুরুত্ব আমার মনটাকে একটু দমিয়ে দিল। ছেলেটাকে কোথাও দেখা যাচ্ছিল না। আমার নিচে অনেক দূরে পাহাড়ের একটা ফাঁকে গোল করে সাজানো কয়েকটা সেই রকম পাথরের ঘর দেখা গেল। তার মধ্যে একটার ছাদের খানিকটা ছিল যা রোদ বৃষ্টিকে ঠিক টেকাতে পারে। সেটাকে দেখেই আমার বুকের ভিতরটা লাফিয়ে উঠল। নিশ্চয় এটাই সেই অজানা লোকটার গোপন বাসস্থান। একেবারে তার দোরগোড়ায় এসে পড়েছি। তার গোপন কথাটি আমার মুঠোর মধ্যে এসে গিয়েছে। যেরকম সাবধানে স্টেপলটন তার জাল বাগিয়ে ধরে কোনো প্রজাপতির দিকে এগোন, ঠিক তেমনি সাবধানে আমি সেই গড়টার দিকে এগোতে লাগলাম। বেশ বোঝা গেল যে এখানে কেউ বাস করে। গড়খানার যে জোরে পড়া ফাঁকটা দিয়ে দরজার কাজ হয়ে পাথরের ছাইয়ের ফাঁকে ফাঁকে সেই পর্যন্ত একটা অস্পষ্ট পথের চিহ্ন রয়েছে। ভিতরে সব চুপ। অজানা লোকটা ভিতরে গাপটি মেরেও থাকতে পারে, প্রান্তরে ঘুরে বেড়াতে গিয়ে থাকতে পারে। একটা দুঃসাহসের ভাব আমার শিরায় শিরায় নাচতে লাগলো। সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে আমি রিভলভারটা মুঠো করে ধরলাম। তারপর তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে ভিতরে তাকালাম। জায়গাটায় কেউ নেই, কিন্তু ভুল জায়গায় যে আসিনি তার যথেষ্ট চিহ্ন ছিল। এখানেই লোকটা থাকে নিশ্চয়। পাথরের যে পাটাটার উপর একসময় নবপ্রস্তর যুগের মানুষ শুয়ে থাকতো, তারই উপরে পড়ে রয়েছে বসাতি দিয়ে জড়ানো কানকতক কম্বল। আগুনের চাই স্তূপীকৃত হয়েছিল একটা কোনো মতে গড়া উনুনের মধ্যে। পাশেই পড়েছিল রান্নার কিছু বাসনপত্র আর আধ বালতি জল। খালি টিনের একটা স্তূপ দেখে বোঝা গেল যে এখানে কেউ বেশ কিছুদিন ধরে বাস করছে। তারপর আলো আধারিটা চোখে সয়ে এলে এক কোণে একটা মগ আর আধ বোতল মদ রয়েছে দেখতে পেলাম। ঘরের মাঝখানে একটা চ্যাপ্টা পাথর টেবিলের কাজ চালায়। তার উপর রয়েছে ছোট একটা কাপড়ের পুটলি। নিশ্চয় সেই পুটলিটাই হবে যেটা আমি দূরবীন দিয়ে ছেলেটার কাঁধে দেখতে পেয়েছিলাম। তাতে ছিল কিছু রুটি, এক টিন মাংস আর দুটো টিনে ফল। এটাকে দেখে টেকে যখন নামিয়ে রাখতে যাচ্ছি, তখন এর তলায় একটা লেখা কাগজ দেখে আমার বুকটা লাফিয়ে উঠল। তুলে নিয়ে পড়ে দেখলাম যে তাতে আঁকাবাঁকা করে লেখা রয়েছে, ডাক্তার ওয়াটসন কুম্ভট্টাসিতে গিয়েছেন। কাগজখানা হাতে নিয়ে আমি মিনিট খানেক দাঁড়িয়ে ভাবলাম, এই সংবাদের অর্থ কী হতে পারে? তাহলে তো এই গুপ্তচরটা স্যার হেনরিকে নয়, আমাকে অনুসরণ করে আসছে। সে কাজটা সে নিজে না করে আমার পেছনে একজন লোককে, এই ছেলেটাকেই বোধহয় লাগিয়েছে। আর এই তার রিপোর্ট। এমন হতে পারে যে এই প্রান্তর অঞ্চলে আসার পর আমি যা কিছু করেছি তাই লক্ষ্য করা হয়েছে আর এখানে জানানো হয়েছে। তাই সব সময় অনুভব করছি যে একটা অদৃশ্য শক্তি, একটা সূক্ষ্ম জাল, অসীম নিপুণতা আর কোমলতার সঙ্গে আমাদের চারদিকে বিছানো হয়েছে। আর এটাকে এত হালকাভাবে ধরে রাখা হয়েছে যে কেবলমাত্র চরম মুহূর্তে বোঝা যাবে যে বাস্তবিকই আমি ফাঁদে আটকে পড়েছি। একটা চিঠি যখন আছে তখন আরও চিঠি থাকতে পারে, এই ভেবে আমি ঘরটা খুঁজে দেখলাম। কিন্তু ও ধরনের আর কোনো কিছুর চিহ্ন পেলাম না। আর এই বেয়াড়া জায়গায় থাকে যে লোকটা, তার স্বভাব চরিত্র কিংবা উদ্দেশ্য সম্বন্ধে জানা যায় এমন কিছু দেখলাম না। শুধু বোঝা গেল যে লোকটি খুবই কষ্ট সহিষ্ণু, আরাম সে চায় না। যখন প্রবল বৃষ্টির কথা মনে হলো আর হাঁ করা চারটা দেখলাম, তখন বুঝলাম যে মানুষের উদ্দেশ্য কত প্রবল আর কত দূর অটল হলে তবে এমন একটা জায়গায় সে থাকতে পারে।
লোকটি কি আমাদের গুরুতর শত্রু না দৈব প্রেরিত রক্ষাকর্তা? আমি প্রতিজ্ঞা করলাম যে সে কথা না জেনে নড়ব না। বাইরে সূর্য তখন ডুবুডুবু, পশ্চিম আকাশ লাল আর সোনালি আলোয় জ্বলছে। দূরে গ্রিমপেনের বৃহৎ পঙ্কভূমির জলা জায়গাগুলিতে তার ছায়া পড়ে, তা থেকে লাল লাল চুপ টিকরে পড়ছে এখানে ওখানে। একদিকে বাস্কারভিল হলের মিনার দুটো দেখা যাচ্ছে, অন্যদিকে দূরে ঝাপসা একটা দুয়া গ্রিমপেন গ্রামের আভাস দিচ্ছে। এই দুইয়ের মাঝখানে পাহাড়ের পেছনে স্টেপলটনদের বাড়ি। সন্ধ্যার সোনালি আলোয় সবই বেশ মধুর, কোমল ও শান্তিপূর্ণ দেখাচ্ছে। কিন্তু তা দেখে আমার মন শান্তি এলো না, বরং প্রতি মুহূর্তেই যে সাক্ষাৎকারের সম্ভাবনা। আমার স্নায়ুগুলি টনটন করতে লাগলো। কিন্তু আমি দৃঢ় সংকল্প নিয়ে অন্ধকার কোণে বসে ঘরের বাসিন্দাটির আসার জন্য স্থিরভাবে অপেক্ষা করতে রইলাম। শেষে তা সাড়া পেলাম। অনেক দূরে পাথরের উপর বুটের খটখট আওয়াজ শোনা যেতে লাগলো। একটার পর একটা ক্রমেই কাছে আসছে, আরও কাছে। আমি সবচেয়ে অন্ধকার কোণটিতে জলসড় হয়ে বসলাম আর পকেটে পিস্তলটার গুঁড়া ঠিক করে নিলাম। আগন্তুককে একটু না দেখতে পাওয়া পর্যন্ত নিজে দেখা দেব না ঠিক করলাম। পায়ের শব্দটা বেশ খানিকক্ষণ থেমে রইল, তাতে বোঝা গেল লোকটিও থেমেছে। তারপর পায়ের শব্দ আবার এগিয়ে আসতে লাগলো। শেষে ঘরের মুখটার সামনে এপাশ ওপাশ জুড়ে একটা ছায়া পড়ল। তারপর একটি অতি পরিচিতি স্বর বলে উঠল, প্রিয় ওয়াটসন, বড় সুন্দর আজ সন্ধ্যেটা। আমার তো মনে হয় যে ভিতরের থেকে বাহিরেই বেশি আরাম পাবে। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।